আমাদের বৃত্তের আমরা লাস্ট যে অধ্যায়টা শেষ করছি, আশা করি কারোর কাছে কঠিন লাগে না, কারণ টাইপ বাই টাইপ ওটা পুরাটাই বুঝাই দিয়েছি। আর এই 4.2 এর অঙ্কগুলো কঠিন না ভাই, মোটামুটি অঙ্কগুলো সহজ আছে এবং দেখবা। তো এই অধ্যায়ের থিওরি এত বেশি নাই। আমরা স্পর্শক যেহেতু আমরা পড়বো, স্পর্শকের ব্যাপারে ফার্স্ট যে কথাটা এখানে লিখে রাখবা, স্পর্শক একটি সরল রেখা। স্পর্শক একটি সরল রেখা। এখন খেয়াল করতো অধ্যায়ের শুরুতে ভাইয়া কেন এটা লিখছে, ভাই এটা একটু বলি। তার কারণ হচ্ছে সরল রেখার মোটামুটি যে ফর্মুলাগুলো আছে এর অনেকগুলাই কিন্তু এই অধ্যায়ে ব্যবহার হবে। কারণ কি প্রথমেই ভাই বলে নিচ্ছি স্পর্শক কি একটা সরল রেখা, তাই সরল রেখা সূত্রগুলো এখানে ব্যবহার হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে আসো, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বৃত্তটা, আর এটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, আর এখানে হচ্ছে আমরা স্পর্শকটা টানলাম, তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক। আর এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বিন্দু, এটাকে বলি হচ্ছে আমরা স্পর্শ বিন্দু। এটা ধরে নিলাম আমরা বৃত্তটার কেন্দ্র, এটা ধরে নিলাম আমরা কেন্দ্র। এখন খেয়াল করো তো, কেন্দ্রের সাথে যদি স্পর্শ বিন্দুটা যোগ করো, ভাই সবাই একটু খেয়াল করি, কেন্দ্রের সাথে যদি আমরা স্পর্শটা বিন্দুটা যোগ করি তাহলে এটা কি হয়ে গেল ভাই, ব্যাসার্ধ। তাহলে এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, জাস্ট দুইটা সূত্র এই অধ্যায়, পুরো অধ্যায়টা মোটামুটি তুমি একটু খেয়াল করো তো, আমাদের স্পর্শক আর এই যে ব্যাস বা ব্যাসার্ধ, বলতো এটাকে আমরা ব্যাস বা ব্যাসার্ধ বলতে পারি। এখন তুমি বলতে পারো ভাই খালি ব্যাস কেন, হ্যাঁ বলতেছি ভাই, যে ভাই তুমি তো দেখতে পাচ্ছ, ওটাই বলতেছি, খেয়াল করো, কথা বলো না, যে এটা তো আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ, কিন্তু আমরা ব্যাস কেন বললাম, বলতো এই সেম সরল রেখাটাকে যদি আমরা নিচ পর্যন্ত বাড়াই, এই সেম সরল রেখাটাকে আমরা কি বলতে পারবো, ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয় ভাইয়া, এদিকে খেয়াল করো, স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ কত কোণে অবস্থান করে ভাইয়া, 90 ডিগ্রিতে অবস্থান করে। তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট যে সূত্রটা 1 নাম্বার লেখো, স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ পরস্পর লম্ব। স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ পরস্পর লম্ব। ভাইয়া বলতো সব ব্যাস কি স্পর্শকের সাথে লম্ব হবে না, কেবলমাত্র যে ব্যাসটা বা কেবলমাত্র যে ব্যাসার্ধটা কোন বিন্দু দিয়ে যাবে, স্পর্শ বিন্দু দিয়ে যাবে, ওইটাই হচ্ছে লম্ব হবে। সেকেন্ড যে কথাটা ভাইয়া, এই অধ্যায়ে সবচেয়ে বেশি যে সূত্রটা আমরা ব্যবহার করবো এটা হচ্ছে 2 নাম্বারটা। সেটা কি ভাইয়া, এই ছবিটাতে তোমরা একটু খেয়াল করো ভাইয়া, অর্থাৎ কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্বটা এটা কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সেকেন্ড যে কথাটা ভাইয়া, কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই সূত্রটা আমাদের এই অধ্যায়ে সবচেয়ে বেশি ব্যবহার করব, বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা কয়েকটা কন্ডিশন আমরা করব। স্পর্শকের সংখ্যা, স্পর্শকের এমসিকিউর জন্য ভাইয়া, স্পর্শকের সংখ্যা। তো তারা তোমাকে স্পর্শকের সংখ্যা জিজ্ঞেস করে যে একটা বৃত্তে কয়টা স্পর্শক টানা যাবে, কয়েকটা কন্ডিশনে তারা এটা জিজ্ঞেস করে। তাহলে কোন কন্ডিশনে কয়টা স্পর্শক টানা যাবে আমাদেরকে এটা জিজ্ঞেস করে এমসিকিউতে। তো ভাইয়া একটা একটা করে বুঝাই। 1 নাম্বার দেখো, 1 নাম্বার, বৃত্তের উপরস্থ একটি বিন্দু, বৃত্তের উপরস্থ একটা বিন্দু। প্রথম কন্ডিশনটা হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের বৃত্তটা ভাইয়া, আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাই ক্লাস 9-এ সম্ভবত স্পর্শকের প্রথম কনসেপ্টটা আসে, ওইখানে স্পর্শকের সংজ্ঞায় বলা ছিল স্পর্শক হচ্ছে একটি ছেদক। তাহলে ভাইয়া ছেদক আর স্পর্শকের মধ্যে পার্থক্যটা বলছে, স্পর্শকের সংজ্ঞায় আরেকটা শব্দ বলছে স্পর্শক ছেদক, ঠিক আছে, কিন্তু কেবলমাত্র আরেকটা শব্দ ব্যবহার করছে, কেবলমাত্র একটা বিন্দুকে ছেদ করবে। তাহলে ভাই ম্যাথমেটিক্সে যখন কেবলমাত্র বলে, এই কথাটার প্রতি জোর দেওয়া হয়।
তাহলে ভাইয়া একটা বিন্দুতে কেবলমাত্র কয়টা স্পর্শক সম্ভব? একটা। তাহলে লিখে রাখো একটি। তাহলে একটা বিন্দুতে কেবলমাত্র একটা স্পর্শক সম্ভব। এবার 2 নাম্বার লেখা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু হতে। 2 নাম্বার বৃত্তের বহিস্থ বিন্দু হতে। আচ্ছা কেন? 2 নাম্বারটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে। তা আমরা ধরে নিলাম এ হচ্ছে আমাদের বৃত্তটা, এবং আমরা ম্যাথও দেখব, এই দুটো ম্যাথ দিয়ে দিলাম। এটাও আমাদের ম্যাথ হিসাবে আছে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটাও ম্যাথ হিসাবে আছে। আজকে আমরা এই ম্যাথগুলো করব। মানে বৃত্তের বাইরের একটা বিন্দু আছে, মানে এই হচ্ছে আমাদের বিন্দুটা, বৃত্তের বাইরে কোন একটা বিন্দু আছে। এখন এই বিন্দুটা থেকে আমরা স্পর্শক টানবো। তাহলে দেখো এখানে আমরা একটা স্পর্শক টানতে পারি, আর এখানে আরেকটা স্পর্শক টানতে পারি। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু হতে আমাদের স্পর্শক সংখ্যা হচ্ছে 2টা। বৃত্তের বহিস্থ বিন্দু হতে ছবিগুলো আঁকতেছি, তাহলে মনে থাকবে আর কি, ভুলে গেলে পরীক্ষার হলে একে বের করতে পারবো। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু হতে আমরা স্পর্শক টানতে পারবো হচ্ছে 2টা। আচ্ছা 3 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, তো বিভিন্ন ভর্তি পরীক্ষায় যেগুলো আসছে ভাই ওগুলাই করাই আছে। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, তাহলে এখানে একটা বৃত্ত নিলাম ভাই, আর এখানে আমরা আরেকটা বৃত্ত নিলাম। এই দুটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তো তারা প্রশ্ন করে ভাইয়া, দুটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে ওই দুইটা বৃত্তের কয়টা কমন স্পর্শক, মানে কয়টা সাধারণ স্পর্শক পাওয়া যাবে। তাহলে আসো আমরা সাধারণ স্পর্শক বা কমন স্পর্শক জানি। প্রথমে হচ্ছে এখানে একটা পাবো, একটা, এরপরে এখানে একটা হবে, দেখো কমন স্পর্শক 2টা, এরপরে এখানে একটা হবে 3টা। তাহলে এটাকে নাম দাও সাধারণ স্পর্শ। সাধারণ স্পর্শ মানে 3টি। তাহলে 2টা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কমন বা সাধারণ স্পর্শক হবে হচ্ছে 3টা। তাহলে কমন বা সাধারণ স্পর্শক হবে হচ্ছে 3টা। 4 নাম্বার হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে, অন্তস্থভাবে স্পর্শ করলে, খেয়াল করে, অর্থাৎ বৃত্ত দুটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বৃত্ত, আর ভেতরে আরেকটা বৃত্ত আমরা একটা অন্তস্থভাবে স্পর্শ করছে। তাহলে এদের কমন স্পর্শক যদি আমরা আঁকি ভাইয়া, কেবল একটাই পসিবল, তাই না ভাই? বলতো এই সাইডে যদি অন্যগুলো আঁকতে চাও, সেটা স্পর্শক না হয়ে কি হয়ে যাবে? ছেদক, তাই না ভাই? একাধিক বিন্দুতে ছেদ করে ফেলবে। তাহলে এখানে সাধারণ স্পর্শক একটি, সাধারণ স্পর্শক একটি। তাহলে এখানে আমাদের সাধারণ স্পর্শক আসবে হচ্ছে একটি। সর্বশেষ ভাইয়া, আচ্ছা এটা মানে 4 নাম্বার হবে, 4 নম্বর। আচ্ছা 5 নাম্বারটা আছে। 5 নাম্বার বলতো তোমরা আইডিয়া করলে পারবে, তার একটা কন্ডিশনই আছে। দুটা বৃত্ত বহিস্থভাবে টাচ করছে, অন্তস্থভাবে টাচ করছে, আরেকটা কি টাচ করবে না, নরমালি আছে দুটা বৃত্ত। তাহলে এখানে একটা বৃত্ত আছে, আর এখানে মনে করলাম আমরা আরেকটা বৃত্ত আছে। তাহলে এই দুটা বৃত্তে এখন কয়টা কমন স্পর্শক হবে আমরা এটা একটু দেখব। ফার্স্টে উপরে দুটো আছে, খেয়াল করো। দুইটা, এরপরে খেয়াল করো। আচ্ছা ভাই এখানে তোমরা স্কেল দিয়ে আঁকলে হবে, এখানে একটা হবে আর এখানে আরেকটা হবে, আর পসিবল না, বুঝবে?
তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 4টি সাধারণ স্পর্শক সমান সমান হচ্ছে 4টি। এই এমসিকিউগুলো পরীক্ষা আসে ভাইয়া, তো ভাইয়া তো যেগুলো মোটামুটি আসছে ওইগুলো করে দিছি। এখন যদি তারা আরো কন্ডিশন বানায় দেয়, বাকিটা আবার হিসাব করে তুমি বের করো। এটা লেখার দরকার নেই, এমনি আসবে যে দুটা বৃত্তে কয়টা স্পর্শ হবে, তিনটা বৃত্ত দিলে কয়টা হিসাব করে বের করো, কয়টা আন্দাজ আছে। আচ্ছা এর কথা বলুন, আজকে বের করেছে কথা বলুন। হ্যাঁ ভাইয়া জিজ্ঞেস করলে কথা বলবো। আমরা বইয়ের অঙ্কগুলায় আসি। ফার্স্টে হচ্ছে তো অঙ্ক করতে গেলে দেখবা সহজ অঙ্ক। তো সবাই খাতায় নাম্বার লেখো 4.2 একের 1 নাম্বার কোশ্চেন। এখানে বিটুদের দুটো র্যান্ডম স্পোর্টস জায়গা থাকবে। হ্যাঁ এখানে বিটুদের দুটো আলাদা আলাদা জায়গা থাকবে। আলাদা। তাহলে আমরা ভাইয়া শুরু করি বইয়ের অঙ্কগুলা 4.2 একের 1 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। আচ্ছা এবার ভাই অধ্যায়টা শুরুর আগে ভাই তোমাদেরকে একটু বলি, অধ্যায় ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে একটা সূত্রের অঙ্ক, 2 নাম্বার সূত্রটা যেটা স্টার দিয়ে রাখছি। যদি দেখো যে ভাই তারা স্পর্শক শব্দটা বলছে, তোমার মাথায় আনবে একটা কন্ডিশন যে কেন্দ্রতে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভাই শর্ত যেহেতু একটা, এই অধ্যায় ম্যাথ পাইলে তুমি প্রশ্ন বুঝো আর না বুঝো আগে একটা কাজ করে ফেলবা, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলবা, এরপরে প্রশ্ন করবা তারা কি বলছে এবার কন্ডিশন অ্যাপ্লাই করবা। বুঝছি ভাই? তাহলে আমরা দেখো হচ্ছে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ। আমাদেরকে সমীকরণটা দিয়ে দিছে ভাইয়া, x² + y² - 6x - 2y - 15 হচ্ছে 0। তাহলে বৃত্তের স্পর্শকের অধ্যায়ে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বৃত্তের যে সমীকরণটা তারা দিয়ে দিবে, প্রতিটা ম্যাথে অলমোস্ট দিয়ে দেয়, তুমি ওইখান থেকে আগে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে নেবা। তাহলে এটাকে আমরা জিএফসি ফরম্যাটে সাজাও, প্লাস 2 * -3 x প্লাস 2 * -1 y মাইনাস 15 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং g ইকুয়াল হচ্ছে -3 মাইনাস g ইকুয়াল হচ্ছে 3, f ইকুয়াল -1 মাইনাস f ইকুয়াল 1 আর c ইকুয়াল হচ্ছে -15। তাহলে সুতরাং কেন্দ্র 3,1 এবং ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস c। √g এর মান বসাবো ইয়া -3² মাইনাস 1² প্লাস 15 কত 5। এটা পাইছি না, শুধু পাই 15 আর 9 25। এখন তারা কি বলছে ভাই এবার প্রশ্ন দেখে, যাদের সাথে বই নিয়ে খেয়াল করো, তারা একটা রেখা দিয়ে দিছে 3x + 4y - 38 = 0। তাহলে দেওয়া আছে 3x + 4y - 38 = 0। এটাকে 1 নাম্বার ইকুয়েশন বলে। তো যাদের সামনে বই নেই একটু খেয়াল করো, প্রশ্ন বুঝাই দিচ্ছি। তারা এই একটা রেখা দিয়ে দিছে, তো তারা বলছে তোমাকে প্রমাণ করো যে এই রেখাটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে দেখো তো ভাইয়া, একটা রেখা এদিকে খেয়াল করে, এটা মনে করো বৃত্ত, এখানে তিনটা রেখাটা তিনটা কন্ডিশনে থাকতে পারে। ভাই একটু খেয়াল করো, রেখাটা তিনটা কন্ডিশনে থাকতে পারে, তাই না ভাই একটা বৃত্তে। তাহলে বলো তো ভাইয়া, কেন্দ্র থেকে যদি এটা বের করে এটার দূরত্ব, তাহলে এটা ব্যাসার্ধের চেয়ে কি হবে? কম। কেন্দ্র থেকে যদি উপরেরটা দূরত্ব বের করে ব্যাসার্ধের চেয়ে বেশি। কিন্তু ভাইয়া এই রেখাটার দূরত্ব কার সমান হবে? তাহলে যেই রেখাটার দূরত্ব ব্যাসার্ধের সমান হবে সেটা অবশ্যই একটা কি স্পর্শক। তাহলে আমরা যে কাজটা করব, কেন্দ্র থেকে আমরা এখন এই রেখাটার দূরত্ব বের করব। তাহলে লেখা হচ্ছে এখন কেন্দ্র 3,1 হতে 1 নং রেখার দূরত্ব
যে ভাই আজকের ক্লাসের শুরুতে ভাইয়া বলছিলাম তোমাদের, আসলে মনে আছে যে অধ্যায়ে সরলরেখা সূত্রগুলো লাগবে, কারণ স্পর্শক একটা কি ভাইয়া সরলরেখা। তাহলে এই পয়েন্টটা থেকে এটা দূরত্ব বের করব। তাহলে দূরত্ব বের করার ফর্মুলা আশা করি সবার মনে আছে, যে বিন্দুটা থাকবে বিন্দুটা এই কোশ্চেনে বসায় দিবা। তাহলে 3.3 প্লাস 4.1 মাইনাস 38 রুট ওভার x এর সহগের স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 4 স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসে দেখো 5 সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। এখন খেয়াল করো ভাইয়া, কেন্দ্র হতে আমরা 1 নাম্বার রেখাটা দূরত্ব বের করছি, সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়েছে। তার মানে 1 নাম্বার যে রেখাটা আছে এটা অবশ্যই কি ভাইয়া স্পর্শক। তাহলে লেখা হচ্ছে যেহেতু কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা এখানে স্পর্শক না বলে আরো সুন্দর হয়, কি বলবো ভাইয়া, কারণ আমরা তো এটা প্রমাণ করতেছি স্পর্শক, তাহলে আমরা রেখা লিখলে আরো সুন্দর হয়। যেহেতু কেন্দ্র হতে রেখাটির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, সুতরাং প্রদত্ত রেখাটি একটি স্পর্শক। তাহলে প্রদত্ত রেখাটা হচ্ছে একটা স্পর্শক। এখন এই ম্যাথটা দুইটা পার্ট, এটা ছিল প্রথম পার্টটা। সেকেন্ড পার্টের জন্য আমাদের একটু ছবি আঁকা লাগবে, এটা ছবিটা আঁকি। দেখো দ্বিতীয় অংশ লিখে আমরা একটা ছবি আঁকি। দ্বিতীয় অংশ এই হচ্ছে আমাদের বৃত্তটা, আর আমরা মাত্র প্রমাণ করছি ভাইয়া যে রেখাটা তারা দিছে এটা একটা স্পর্শক। তাহলে এটা হচ্ছে আমাদের রেখাটা, এই স্পর্শকটাকে আমরা এবি বললাম, আর স্পর্শ বিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধটাকে আমরা সিডি বললাম। এটা ডি, এটা সি। ওতে এই সি অলরেডি বের করা আছে, কত ভাই? 3,1। তাহলে এটা হচ্ছে 3,1। এবার ভাই কথা শুনি ভাই, আমরা আমাদের বুঝার সুবিধার্থে আমরা যদি এটাকে লাল কালি দিয়ে রাখি, তোমাকে তারা এই ডি বিন্দুটা বের করতে বলছে। তোমার বুঝার সুবিধার্থে ছবি আঁকাছে না সবাই? ভাই ছবিটা মুছে ফেলি তো ভাই, তাহলে দেখো অঙ্কটা আরো সহজ হবে। বলতো ডি বিন্দুটা অ্যাকচুয়ালি কি বলতে লাল রেখা কালো রেখাটা ছেদ বিন্দু। তার মানে লাল রেখাটা সমীকরণ তো দিয়ে দিচ্ছে, এটা স্পর্শকের সমীকরণ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সিডি রেখার সমীকরণটা বের করব। এই সিডি রেখার সমীকরণ বের করার পরে এইটার এটা সমাধান করলে স্পর্শ বিন্দু পাবো। তাহলে বুঝছি কেন স্পর্শ বিন্দু বের করব। তাহলে এবার ভাইয়ের কথা শুনি, বলো তো ভাইয়া আমাদের লাল রেখাটা যেহেতু দেওয়া আছে, আবার সিডি রেখাটা লাল রেখার উপর লম্ব, তাহলে ওই যে লম্ব রেখার সমীকরণ দিয়ে আমরা সিডি রেখাটা বের করব। তাহলে লেখা হচ্ছে ধরি এবি স্পর্শকের সমীকরণ। ওই যে ভাইয়া বলছি আজকের ক্লাস শুরুই করছি কিন্তু এই কথাটা বলে যে স্পর্শক একটি কি ভাইয়া সরল রেখা, তাই সরল রেখার সূত্রগুলো এই অধ্যায়ের জন্য লাগবে। তাহলে লেখা ধরি এবি স্পর্শকের সমীকরণ, অর্থাৎ স্পর্শকের আমরা একটা নাম দিয়ে দিলাম এবি। সেই সমীকরণটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে 1 নংয়ের লম্ব সিডি রেখার সমীকরণ, 1 নংয়ের লম্ব সিডি রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণে আমরা জানি x আর y এর সহগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে 4x মাইনাস 3y প্লাস k ইকুয়াল 0। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন ভাই আমাদের টার্গেটে k বের করব। k বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই রেখাটা হচ্ছে এই 3,1 বিন্দু দিয়ে গেছে। দেখো 2 নং রেখাটি 3,1 বিন্দুগামী। তাহলে এই 3,1 দ্বারা এই 2 নাম্বারটাকে সিদ্ধ করো। তাহলে 4.3 মাইনাস 3.1 প্লাস k ইকুয়াল 0। 3 4 12, 12 কে 3 গেলে 9, তাহলে মাইনাস 9। তাহলে 2 নংয়ে k ইকুয়াল মাইনাস 9 বসিয়ে
তাহলে এটা আসবে 4x minus 3y minus 9 equal 0, এটা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। এখন ভাই আমাদের টার্গেট তো ডি বিন্দুটা বের করা। আর তুমি একটু আগে বলছো ভাইয়া ডি হচ্ছে এ বি আর সি ডি এর ছেদ বিন্দু, তাহলে এ এর সমীকরণ তুমি পাইছো, এ বি এর সি ডি এর সমীকরণ পাইছো, তাহলে এই 3 এবং 1 সমাধান করলে আমাদের অ্যানসার। আর সমাধান তোমার ইচ্ছা হয় যে কোনো ভাবে করতে পারো। আপাতত ক্লাসে টাইম না শোনা করে কেউ প্রশ্ন ভাই কত আসে 6,5। তাহলে লেখা হচ্ছে তো পরীক্ষায় ক্যালকুলেটর করা যাবে না, তুমি একটু ডিটেইলসে করে দিবা আর কি। 1 নং ও, আর যদি একান্ত টাইম না থাকে তখন ক্যালকুলেটর করে দিও। 3 নং সমাধান করে, তাহলে 1 নং ও 3 নং সমাধান করে x = 6 y = 5, সুতরাং নির্ণেয় স্পর্শবিন্দু 6,5। একের 2 ভাইয়া করার দরকার নাই, সেম অঙ্ক মন চাইলে বাসায় করে নিও, সেম টাইপের অঙ্ক। প্রতিস্থাপন, একটা শক দ্বারা আরেকটা শককে সমাধানটা তোমার স্বাধীনতা, যেমন মন চাই করে ফেলো, তোমার কাজ হচ্ছে অ্যান্সার বের করা। যেটা দিয়ে সহজ হয় বজ্রগুণ দিয়েও করতে পারো তোমার ইচ্ছা। আচ্ছা ভাই পরের কোশ্চেনটা দেখি, 2 নাম্বার। প্রদত্ত বৃত্ত, দেখো প্রদত্ত বৃত্ত আমাদেরকে দিয়ে দিছে x² + y² - ax + 2y + 1 = 0। ক্যালকুলেট, তাহলে আমাদেরকে যেহেতু বৃত্ত দিয়ে দিছে ভাই, আমরা কেন্দ্রটা বের করে ফেলার আগে, তাহলে আমরা যদি কেন্দ্রটা বের করো, তাহলে x² + y² + 2 - a/2 x plus 2.1.y plus 1 equals 0 minus 1 আচ্ছা, তাহলে ভাই আমরা যদি g এর মান লিখি, তাহলে সুতরাং g ইকুয়াল হচ্ছে -a/2 বা -g ইকুয়াল হচ্ছে a/2, আর f ইকুয়াল হচ্ছে 1 f ইকুয়াল -1। তাহলে সুতরাং কেন্দ্র a/2, -1। এবার আসো আমরা এতটুকু কাজটা প্রতিটা অঙ্কে কমন আমরা করে ফেললাম। এখন আমরা প্রশ্ন বুঝি, প্রশ্নে কি বলছে ভাইয়া, বলতে এই বৃত্তটা তারা দিয়ে দিছে, আর এই বৃত্তের কেন্দ্রটা তুমি বের করছো ভাই, এই বৃত্তের কেন্দ্রটা তুমি বের করছো ভাই a/2, -1। বলতো মাঝখানে যে রেখাটা টানছে এটা কি ভাই? ব্যাস। এই ব্যাসের সমীকরণ তারা বলে দিছে তোমাদের, দেখো এই ব্যাসের সমীকরণ বলে দিছে তারা ব্যাসের সমীকরণটা বলে দিছে x - 5y + 2 = 0। এখন তুমি বাইরে বলো তো ভাই, এই যে কেন্দ্রটা আছে ভাই, ওটা কেন্দ্রটা এই ব্যাসের উপর অবস্থিত, তাহলে কেন্দ্র দ্বারা এই ব্যাসটা কি হবে? সিদ্ধ আর সিদ্ধ করলে তুমি এর মানটা পাবা, কোশ্চেনে এর মানটা বের করতে বলছে। প্রশ্ন বুঝছি ভাই? তাহলে দেখো দেওয়া আছে ব্যাসের সমীকরণ, দেওয়া আছে ব্যাসের সমীকরণ x - 5y + 2 = 0। তাহলে হচ্ছে যেহেতু কেন্দ্র a/2, -1 1 নং ব্যাসের উপর অবস্থিত, 1 নং ব্যাসের উপর অবস্থিত, তাইলে ভাইয়া 1 নাম্বার ব্যাসটাকে এটা দ্বারা সিদ্ধ করো, a/2 - 5.-1 + 2 = 0। তাহলে এখান থেকে কত আসে ভাই? -14, এর মান আসে -14।
শুনি ভাইয়া 3 নাম্বারটা বাসায় পারবা না, এটা সহজ অঙ্ক। আমরা 4 নাম্বার অঙ্কটা কথা শুনি ভাইয়া, যাদের সামনে বই আছে 4 আর 6 এই দুটো প্রশ্নের পাশে লেখো সিকিউ লিখে স্টার্ট দাও। হ্যাঁ, এই দুইটা থেকে আমাদের সিকিউ আসে। আর দুইটা প্রশ্ন ভাইয়া পড়লেই তুমি বুঝতে পারবা কি বলছে। 4 নম্বরের কোশ্চেনগুলো ভাইয়া প্রশ্ন আপাতত পড়ার দরকার নেই, ভাই জাস্ট হালকা করে বুঝাই। 4 নম্বরে প্রত্যেকটা প্রশ্নে বলছে বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে তুমি বৃত্তে একটা স্পর্শক টানবা, তার সমীকরণ বের করো। বলতো আজকের ক্লাসের শুরুতে পড়াইছি, বলতো বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয় কয়টা সমীকরণ আসবে? 2টা। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে কিন্তু 2টা। আর 6 নম্বরের অঙ্কগুলোতে বলছে ভাইয়া বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, এখন স্পর্শকের সমীকরণ বের করো, কয়টা আসবে? একটা। ওই যে থিওরিতে যে দুইটা জিনিস আলোচনা করছে ওই দুইটা রিলেটেড ম্যাথ হচ্ছে 4 আর 6। তো সবগুলা ম্যাথই আমরা যদি আসি দেখতে একই রকম। আমরা ফার্স্ট অঙ্কটা আসো 4 এর 1, আর যেহেতু সৃজনশীলে আসে একটু মনোযোগ দাও ভাই, অঙ্কগুলো সহজ কঠিন না। দেখো 4 এর 1, 4 এর 1 এই হচ্ছে আমাদের বৃত্তটা ভাইয়া। আর বৃত্তের বাইরে একটা বিন্দু আছে বলছে মূল বিন্দু, আমরা ধরে নিলাম 0,0। তাহলে মূল বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শক টানলাম, আমরা ধরে নিলাম এটা হচ্ছে স্পর্শক। এখন ভাইয়া থিওরিতে আমরা পড়ছি কয়টা স্পর্শক হতে পারে? 2টা। তাহলে আরেকটা নিচ দিয়ে ডট ডট দিয়ে দেখায় দাও। এখন এই স্পর্শক দুইটার সমীকরণ বের করতে বলছে, আর তারা যথারীতি এই বৃত্তের সমীকরণটা বলে দিছে। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ ছবিটায় কেন, তাহলে প্রথমে এগুলো বুঝতে পারবো ভাইয়া। প্রদত্ত বৃত্তের সমীকরণ ভাইয়া বলছি, ভাইয়া আবার বলতেছি, এই অধ্যায়ের অঙ্ক মানে 4.2 অঙ্ক বুঝবা কেমনে যে 4.2 এর যখন ম্যাথে দেখবা যে স্পর্শক শব্দটা বলা আছে, কারণ অধ্যায় শুরুতে ভাইয়া নাম লিখছি 4.2 স্পর্শক, তখনই তুমি বৃত্তের সমীকরণটাকে প্রতিটা অঙ্কে কেন্দ্র আর ব্যাসার্ধ আগে বের করে ফেললাম। তাহলে আমাদেরকে প্রদত্ত বৃত্তের সমীকরণটা দিছে ভাইয়া x² + y² - 10x + 20 = হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে ফেলো, সহজ একটা ইকুয়েশন। তাহলে x² + y² + 2x + 20 = হচ্ছে 0। তাহলে সুতরাং g = -5, f = 0, c = হচ্ছে 20 বা -g = হচ্ছে 5। তাহলে সুতরাং কেন্দ্র 5,0, ব্যাসার্ধ √g² + f² - c। তাহলে এখান থেকে যদি আমরা ব্যাসার্ধটা বের করি -5² + 0² - c মানে হচ্ছে 25, 20, তাহলে এটা আসে √5। ব্যাসার্ধটা আসছে √5। বাই রিকোয়েস্ট মনোযোগ দিও, দেখো অঙ্কটা কেমনে আমরা স্পর্শকের সমীকরণটা বের করি, যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ। এখন ভাইয়া বলো তো, স্পর্শক যেহেতু একটা সরল রেখা, আমাদেরকে এই সরল রেখাটার সমীকরণ তারা বের করতে বলছে। বলো কয়টা বিন্দু দেওয়া আছে? একটা বিন্দু। তাহলে দুইটা বিন্দু জানলে আমরা জানি x - x1 y - y1 এই সূত্রটা দিয়ে আমরা কি বের করতে পারি? স্পর্শকের সমীকরণ বের করতে পারি বা সরল রেখা। একটা বিন্দু দেওয়া থাকলে তোমার হাতে অপশন 2টা, হয় আরেকটা বিন্দু জানা নাইলে ঢাল জানা। ভাই আরেকটা বিন্দু যে আমরা বের করবো, এটা বের করার তো আমার হাতে কোনো অপশন নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিলাম এই রেখাটার ঢাল হচ্ছে m। তাহলে দেখো ধরি স্পর্শকের ঢাল সমান সমান হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তারপরে কেন্দ্র তো জানি, তারপরে আগেরটা কি আমরা তো এই রেখাটা জানতাম, দেখে এটা হেল্প নিয়ে আমরা এটা বের করে নিয়েছি, নিয়ে সমাধান করে ফেলছি। কিন্তু আমরা তো এখন এইটাও জানি না, এইটাও জানি না, যার কারণে আমরা তো এই পয়েন্ট বের করতে পারবো না। তাই আমরা ঢালটা ধরে নিছি, ঢাল বের করা সহজ হবে। এখন আসো ভাই, আমরা স্পর্শকের ঢাল ধরে নিছি এর। তাহলে ভাই একটু হেল্প করো তো, স্পর্শকের ঢাল জানো, স্পর্শকের উপর একটা বিন্দু জানো, আমরা এখন স্পর্শকের সমীকরণটা লিখতে পারবো। তাহলে হচ্ছে এখন 0,0 বিন্দু হতে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, কথা না ভাইয়া, এইদিকে স্পর্শকের সমীকরণ
y minus y1 m into x minus x1 বা y ইকুয়াল হচ্ছে mx, আমরা এটাকে একটু সাজায় নিলাম, mx minus y equal 0। এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবার ফাইনাল একটা কথা শুনি, এই অধ্যায়ে অলমোস্ট 80 থেকে 90% অঙ্কে একটাই কাজ, স্পর্শক শব্দ যদি ম্যাথে বলা থাকে আর যদি ম্যাথে একটা আননোন রাশি থাকে, বাইর করার একটাই প্রসেস, সেটা কি কেন্দ্রতে স্পর্শকের দূরত্ব সংক্ষিপ্তে ব্যাসার্ধ দিবা, যত আননোন রাশি আছে সব মান চলে আসবে। বুঝবে? এই অধ্যায়ের কনসেপ্টই একটা। এখন ভাইয়া তাহলে আমরা লেখা হচ্ছে আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভাইয়া এই কমন কথাগুলো মাথায় রেখো, পরীক্ষা এমনি অঙ্ক নিয়ে আসতে পারবা যে বৃত্তের স্পর্শক অধ্যায়ে কোন আননোন রাশির মান যদি আমার বের করা লাগে একটাই শর্ত, কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং বলতে আমাদের কেন্দ্রটা কিন্তু আমাদের বের করা আছে সম্ভবত এই যেখানে। তাহলে এই যে 5,0 হতে ভাই কার দূরত্ব বের করব? mx minus y। তাহলে এই পয়েন্টটাই না আমরা এখানে বসায় দিব, তাহলে এই পয়েন্টটাই এখানে বসায় দাও। তাহলে m ডট 5 minus 0 divided by root over x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার তার মডুলাস ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ, এটা বের করা আছে, যে বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করছি √5। তাহলে এখানে আসবে হচ্ছে মডুলাস অফ, আচ্ছা মডুলাসটা উঠায় দিই, তোমরা জানো মডুলাসটাকে প্লাস মাইনাস দিলে হয়। তাহলে 5m ডিভাইডেড বাই √m² + 1 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √5। দুই পাশে রুট উঠানোর জন্য স্কয়ার করে দিলাম, তাহলে 25m² সমান হচ্ছে m² + 1 সমান হচ্ছে 5। এখানে কি করছি বুঝছি ভাইয়া? হ্যাঁ, বর্গ করে দিচ্ছি দুই পাশে। তাহলে এটাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 25m² সমান হচ্ছে 5m² + 5 বা 20m² সমান হচ্ছে 5 বা m² ইকুয়াল হচ্ছে 1/4। এখন বাইরে একটা কথা শোনো, অনেক সময় তোমরা বাইরে জিজ্ঞাসা করো বা ছাত্রদেরকে জিজ্ঞাসা করো কোন অঙ্কে প্লাস মাইনাস নেয়, মন চাইলে আবার কোন অঙ্কে নেয় না, ভাই বুঝবো কোন কোনটা নিব কোনটা নিব না। তার অ্যানসার হচ্ছে ভাইয়া বলতে এখানে কি একটা অ্যানসার আসবে না দুইটা আসবে? তাহলে তোমাকে প্লাস মাইনাস নিতে হবে, তাহলে আমরা দুইটা পাবো। তাহলে আমরা এখানে যদি নিই, তাহলে সুতরাং m ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস আসবে। তাহলে লেখা হচ্ছে এখন m ইকুয়াল হচ্ছে হাফ হলে 1 নং হবে। তাহলে 1 নম্বরে আমরা এই m এর মানটা বসায় দেব, এবং ভাই আমরা এই অধ্যায়টা শেষে যখন প্র্যাকটিস শিটটা দিব, সিলিউসিলে প্র্যাকটিস শিট বানানো আছে, দেখবা এই টাইপের অঙ্কগুলাই বেশি আসে। তাহলে এখানে আসবে হচ্ছে x - 2y = 0, এটা হচ্ছে অ্যানসার। বলতে এখানে কোশ্চেন তো ফিক্সড ভাই, অধ্যায় তো দুইটা, কেন ভাই অধ্যায় দুইটা না ভাই? তাহলে অধ্যায় যেহেতু দুইটা, তার মানে এখান থেকে একটা আসবে, ওইখান থেকে একটা আসবে। আবার আরেকটা বসক হয়ে যাবে মাইনাস আর, আবার m ইকুয়াল হচ্ছে -1/2 হলে 1 নং হবে। তাহলে -1/2x - y = 0, তাহলে 2x x + 2y = 0। এই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানসারটা। বুঝছো ভাই? এই অঙ্কটা আছে, কিন্তু এই অঙ্কটার অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ভাই, এবং 4 এর যে কয়টা অঙ্ক আছে সেম টু সেম, তোমরা প্রশ্ন পড়লে দেখবা বাইরে একটা বিন্দু দাও, ওইখান থেকে খালি স্পর্শ টানতে হচ্ছে। বুঝছো ভাই? তাহলে বাকি অঙ্কগুলো করে নিবা, ঠিক আছে? 4 এর যেগুলো আছে আমরা একটু 5 নাম্বারটা একটু পরে করাচ্ছি, আগে 6 আসি তারপরে 5 এ যাই, যেহেতু 4 আর 6 অঙ্কগুলো কাছাকাছি টাইপের, একটা বাইরের বিন্দু একটা উপরের বিন্দু। আস হচ্ছে 6 নম্বরে। ছয়ের 2 নাম্বার অঙ্কটা দেখো সবাই, 1 নাম্বারটা সহজ, 2 নাম্বারটায় আমরা আসি।
আচ্ছা 1 2 একই রকম দেখো 6 2 বাই যেটা লেখা কত লিখছো দেখছো 2 লিখছো তাহলে 2 2 6 2 তো আমাদেরকে একটা বৃত্ত দিছে আর বৃত্তের উপরে একটা বিন্দু দিছে তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের বৃত্তটা আর এখানে হচ্ছে আমাদেরকে বিন্দুটা দিছে তাহলে বিন্দুটা দিছে 6, -6 6, -6 আর এই হচ্ছে আমাদের স্পর্শকটা পরীক্ষায় একটু ছবিগুলো আঁকা করবা তাহলে দেখতে সুন্দর হয় তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকটা আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রটা সি তাহলে দেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ প্রদত্ত বৃত্ত তাহলে প্রদত্ত বৃত্তটা দিছে x² + y² - 4x + 6y - 12 = 0 প্রশ্ন কি ভাইয়া সেটা ভাইয়া বলি এই কন্ডিশনটা দিয়ে তোমার কাছে AB স্পর্শকটা চাইছে বলতে অ্যানসার এখন কয়টা আসবে ভাই একটাই আসবে তাহলে আমরা আগে কেন্দ্রটা বের করি এখান থেকে x² + y² + 2 * -2 * x + 2.3.y - 12 = 0 তাহলে এখান থেকে লিখতে পারি g হচ্ছে -2 -g = 2 f = 3 -f = -3 এটার ব্যাসার্ধ লাগবে না এখন ভাই তুমি যেহেতু নতুন শিখতেছো তুমি কোনটা লাগবে না এটা তো বোঝা একটু কষ্ট তাই না যে ভাই কখন বুঝবো লাগবে না ওই জন্য ভাইয়া বলছে এত ঝামেলার দরকার নেই তুমি দুইটাই বাই করে রাখো কয়দিন পরে ম্যাথ প্র্যাকটিস করলে বুঝবা যে এই অঙ্কে লাগবে ওই অঙ্কে লাগবে না বুঝছো ভাইয়া তাহলে দেখো সুতরাং কেন্দ্র C 2, -3 এখন ভাই এই অঙ্কটা কিন্তু আরো সহজ এবং এই অঙ্কটা কিন্তু ভর্তি পরীক্ষাও আসে আর এই অঙ্কটা করে একটা শর্টকাটও আছে ভাই ওইটাও দেখাই দিই এদিকে খেয়াল করো ভাই একটু খেয়াল করি আমাদের এই কেন্দ্রটা আমরা পাইছি 2, -3 তারা আমাদেরকে এই যে লাল করে দেখে নাও আমাদেরকে এই যে স্পর্শকটা এটা সমীকরণ বের করতে বলছে এখন ওই জন্য আজকে ক্লাসে শুরুতে বলছে এই স্পর্শক হাবি যাবি এগুলা ভুলে যাবে বৃত্তের ছবিটা মুছেই দিলাম বুঝে গেছে না দেখো বৃত্ত মুছে দিছি এই অঙ্ক কিন্তু সহজ হয়ে গেছে সেটা কি ভাইয়া তুমি দুইভাবে অঙ্ক করতে পারো এই এটা পয়েন্টের নাম দিয়ে দাও দরকার সিডি বলতো ভাইয়া তুমি সিডি রেখার সমীকরণ বের করতে পারবা সিডি এর লম্ব রেখাটাই হচ্ছে স্পর্শক কিংবা সিডি এর ঢাল বের করতে পারবা সিডি এর ঢাল যেটা হবে এবি এর ঢাল হবে উল্টা এবং কি করি ধরে করে ফেলতে পারবা বুঝছো ভাইয়া তাহলে আসো আমরা ঢাল দিয়ে যাই এবং সিডি রেখার ঢাল সিডিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আচ্ছা অবিলম্ব বলতে সিডি কে বুঝাইছে অবিলম্ব চাইছে আচ্ছা তাহলে যাচ্ছি আগে ঢাল দিয়ে আমরা দেখব সিডি রেখার ঢাল m1 সমান হচ্ছে -6 + 3 / 6 - 2 তাহলে উপরে আসবে হচ্ছে -3/4 তাহলে হচ্ছে যেহেতু AB লম্ব CD সুতরাং AB রেখার ঢাল m2 সমান হচ্ছে -1/m1 -1/-3/4 মানে হচ্ছে 4/3 এখন ভাই খেয়াল করি ভাইয়া আমরা AB রেখার ঢাল পাইছো মানে লালটা এই লালটা তুমি ঢাল পাইছো ভাইয়া 4/3 তুমি লালটার ঢাল পাইছো লালটার উপর একটা বিন্দু জানো তাহলে এখন স্পর্শকের সমীকরণ আমরা বের করে নিয়ে আসতে পারবো তাহলে হচ্ছে এখন 6, -6 বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে আমরা যদি লিখি y + 6 সমান হচ্ছে m মানে 4/3 x - 6 তাহলে হচ্ছে 3y + 3 = 18 4x - 4 = 24 4x - 3y এটা দিকে আসলে মাইনাস কত হয় 18 আর 24 এ 6 42 মাইনাস কত 42 এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণটা মানে এই ম্যাথটাতে আইয়া প্রশ্নটা খেয়াল করি নাই ও বলার পরে খেয়াল করছি অন্তত তোমার কাছে ওবি কি জানো অবিলম্বের সমীকরণ চাইছে
অভিলম্ব বলতে অ্যাকচুয়ালি এই স্পর্শ বিন্দুতে যে লম্বটা অবস্থান করে তাকে বোঝায়। তাহলে এই ম্যাথে স্পর্শ বিন্দুতে লম্ব আকারে অবস্থান করবে অলওয়েজ ব্যাস বা ব্যাসার্ধ। তাহলে তোমাকে সহজে ব্যাস বা ব্যাসার্ধের সমীকরণ বের করতে হচ্ছে। তো এটা তো সহজ, দুটো বিন্দু দেওয়া আছে, কিংবা তোমার ঢালও জানো, যে কোনো ভাবে করে নিয়ে আসতে পারো। তাহলে হচ্ছে অভিলম্বের সমীকরণ, অভিলম্ব ব্র্যাকেটে লিখে দিলাম ব্যাস বা ব্যাসার্ধ, যাতে পরীক্ষায় কনফিউশন না করো, নিজে যাতে বুঝতে পারো ব্যাস বা ব্যাসার্ধ এর সমীকরণ। ঢাল দিয়ে করে ফেলি, হ্যাঁ ভাই? তাহলে y প্লাস 3 সমান সমান ঢাল বের করা আছে -3/4 ইনটু হচ্ছে x মাইনাস 2। তাহলে 4 টাকে এদিকে গুণ করে দিলাম, 4y প্লাস 12 মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 6, তাহলে এটা আসবে 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল 0। আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ হচ্ছে, যে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। অঙ্কগুলো সেম এবং সহজ, বুঝছি ভাই? রাফি ভাই আসো, বুঝছি? অভিনবতা নীলটা, হ্যাঁ নীলটা, এই যে লালটার উপর এটা কি লম্বভাবে আছে? আসো এবার 5 নাম্বার ম্যাথটা আসবে। হ্যাঁ, এগুলো সহজ অঙ্ক, এগুলো ছোট অঙ্ক, খেয়াল করো। 5-এর 1 নাম্বার কোশ্চেন। তাহলে বলো তো ভাইয়া, স্পর্শককে স্পর্শক আকারে মনে না রেখে কি আকারে মনে রাখবে বলো ভাই? সরল রেখা। তাহলে দেখবে অঙ্ক সহজে মিলাইতে পারবে, বুঝছো? স্পর্শককে সরল রেখা আকারে মনে রাখবা, তাহলে অঙ্ক সহজে মিলাইতে পারবে। আচ্ছা লেখো ভাইয়া 5-এর 1। 5-এর 1 এখানে কি বলছে? একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র দিয়ে দিছে, খেয়াল করো। এটা হচ্ছে কেন্দ্র 1, -3, আর এই বৃত্তটার একটা স্পর্শক দিয়ে দিছে। তাই আমরা ধরে নিলাম এটা হচ্ছে স্পর্শকটা। এই বৃত্তটা তারা হচ্ছে স্পর্শক বলে দিছে। স্পর্শক বলে দিছে 2x - y - 4 = 0। দেখো তো ভাইয়া, এই অঙ্কটা একদম সিম্পল একটা কোশ্চেন। তারা তোমাকে কি বলছে? একটা বৃত্তে, ভাইয়া দেখো 4.1 করানোর সময় আমরা অঙ্ক করেছিলাম বৃত্তের অঙ্ক করানোর সময় কিছু অঙ্ক আমরা জিএফসি দিয়ে করছিলাম, আর কিছু অঙ্ক কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে করছিলাম। ভাইয়া বলছিলাম প্রশ্নে যদি কেন্দ্র বলে দেয় তাহলে তোমাকে খুঁজতে হবে ব্যাসার্ধ। তাহলে বলতো যেহেতু কেন্দ্র বলে দিচ্ছে, ব্যাসার্ধ কি? বলতো এই যে কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব, এটাই হবে কি? ব্যাসার্ধ। তাহলে লেখা হচ্ছে কেন্দ্র হচ্ছে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কথা না ভাইয়া, একটু খেয়াল করুন। কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কেন্দ্রটা থেকে এই স্পর্শকটা আমরা দূরত্ব বের করি। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান সমান এই যে এই পয়েন্টটা থেকে এই রেখাটার দূরত্ব বের করো। তাহলে এই পয়েন্টটা নিয়ে এখানে বসায় দাও। তাহলে 2.1 - 1 - 4 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। 3 হবে না? 1 এর জায়গায় 2.1 মাইনাস মাইনাস। আচ্ছা হ্যাঁ, এটা তো -3 তাই না? -3 - 4। তাহলে দেখো তো ভাই কত আসে? হ্যাঁ 1/√5। তাহলে আমরা ব্যাসার্ধটা পাইছি। দেখো তো ভাই একদম সহজ কোশ্চেন। তাহলে তুমি কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, এখন বৃত্তের সমীকরণটা নিয়ে আসতে পারবা। তাহলে লেখা হচ্ছে এখন 1, -3 কেন্দ্র এবং 1/√5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। x - 1 তার স্কয়ার প্লাস y প্লাস 3। আশা করি এটা তো মনে আছে তাই না ভাই? কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে সূত্রটা তার হোল স্কয়ার।
তাহলে এখান থেকে আমরা ভাঙাইলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 1 প্লাস 9 ইকুয়াল 1/5 বা 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 5 6 30y প্লাস 49 ইকুয়াল হচ্ছে 0। একসাথে যোগ করে সব লিখে ফেলছি। আমি কোথায় জিএফ যোগ করি না, পরে সি এর জায়গায় লিখছি নিচে আপনার ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি না, আমি সি এর পাশে নিয়ে লিখছি। কোনো সমস্যা না, অঙ্ক মিললে হবে, এক অঙ্ক অনেকবার করা যাবে। কোনটা? এই যে তোমার এখন ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ কি? কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বটাই ব্যাসার্ধ। লম্ব দূরত্ব। কোনটা ভাই? এই যে 5 10 50 আর এখানে একটা এক আছে না, ওই এক আবার এদিকে এসে বিয়োগ হয়ে 49 এসে। আচ্ছা একটু খেয়াল করি, আগে সামনে কথা না ভাইয়া, যার যা প্রশ্ন আছে ভাইয়া শুনতেছি, খেয়াল করো। তাহলে 5 এর দেখতে পাচ্ছ সবগুলো অঙ্কে এক, মাঝখান দিয়ে 7 আর 8 একটু স্কিপ করে আমরা নেক্সট ক্লাসে এটা করব। আমরা 9 নম্বরে আসি, 9 করলে 10 হয়ে যাবে, 9 আর 10 একই টাইপের অঙ্ক। 9 2 নাম্বার অঙ্কটা আসে শেষের দিকে আসবে। 9 এর একটা করব, 10 ভাষায় পারবা, আর 14 এর একটা আছে, মানে আর দুইটা অঙ্ক আছে, কথা বলি দেখো ভাই। 9 এর 2 ভাই দৈর্ঘ্যটা কি? হ্যাঁ দৈর্ঘ্য পরে পরে ওগুলাতে এখনো আসে নাই, সামনে আসবে। কোনটা? কত নাম্বার? তো 5 এর একটা তো দৈর্ঘ্য বললাম। আচ্ছা ওইগুলা দেখবা, আমরা শিখাবো স্পর্শকের দৈর্ঘ্য বের করা শিখাবো, সামনে আছে। আচ্ছা 9 2 নাম্বারটা খেয়াল করো ভাইয়া। তোমাকে একটা বৃত্তের স্পর্শক এত রেখার উপর লম্ব। আচ্ছা এদিকে কথা বুঝি, ছবিটা একটু খেয়াল করো। এখানে একটা তোমাকে বৃত্ত দিছে, তো তারা বলছে এই বৃত্তটার একটা স্পর্শকের সমীকরণ বের করো। কেমন? এই স্পর্শকটা আরেকটা রেখার উপর লম্বভাবে অবস্থান করতেছে, তো এই রেখাটা তারা সমীকরণ বলে দিছে ভাইয়া। তাহলে এই রেখাটার সমীকরণ, তোমরা ছবি আঁকার দরকার নেই ভাই, আগে একটু বুঝাই। 4y + 5 = 0। তাহলে ভাইয়া বলো তো, কোশ্চেন স্পষ্টভাবে বলছে স্পর্শকের সমীকরণ বের করো, স্পর্শকটা এই রেখার উপর লম্ব। তাহলে বলতে স্পর্শকটার সমীকরণ এমন হবে না, 4x + 3y + k = 0। এখন ভাই একটু আগে বলছি এই অধ্যায়ে যত আননোন রাশি আসবে বের করার একটাই সূত্র, কেন্দ্রতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধ দিলে কি এর মান চলে আসবে। বুঝছি? তাহলে এখন নিজেরা করে ফেলো, যারা বুঝছেন, যারা দুজনে ভাই করতেছিলেন। দেওয়া আছে প্রদত্ত বৃত্ত, x² + y² - 2x - 4y - 4 = 0। আর এইখান থেকে আগে আমরা কেন্দ্র ব্যাসার্ধটা বের করব। y² + 2 * (1 * x + 2 * -2 y - 4 = 0। তাহলে সুতরাং g = -1 - g = 1 f = -2 f = 2 c = -4। তাহলে সুতরাং কেন্দ্র c 1, 2 ব্যাসার্ধ সমান হচ্ছে -1² + -2² + 4 মানে হচ্ছে 3। তাহলে আমরা কেন্দ্র ব্যাসার্ধটা বের করে নিলাম। প্রদত্ত সরল রেখা, সরল রেখাটা আমাদেরকে দিয়ে দিছে 3x - 4y + 5 = 0। এখন খেয়াল করো ভাইয়া, আরেকবার বোঝাচ্ছি। তারা আমাদেরকে যে স্পর্শকটা বের করতে বলছে, তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে আমরা যে স্পর্শকটা বের করতে চাচ্ছি সেই স্পর্শকটা এই রেখার উপর লম্বভাবে অবস্থান করতেছে। তাহলে আমরা লেখা হচ্ছে 1 নং এর লম্ব, 1 নং রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ, 1 নং রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ 4x + 3y + k = 0। এটাকে 2 নাম্বার দিন। ঠিক দুটো বুঝছো ভাই? বুঝছি এটা?
তাহলে আমাদেরকে বলছি স্পর্শকের সমীকরণটা বের করতে। শর্ত কি? স্পর্শক হবে এই রেখার উপর লম্ব। তাহলে এই রেখার লম্ব রেখাটা নিচ্ছি, বুঝছো এবার? এখন আমাদের টার্গেট কে এর মান বের করব। তাহলে কে এর মান বের করার একটাই তো কন্ডিশন এই অধ্যায়ে। আমরা এই যে কই যাবো, এই যে কেন্দ্র থেকে এখন এই রেখাটার লম্ব দূরত্ব বের করব। এটা কার সমান হবে? ব্যাসার্ধ। তাহলে হচ্ছে আমরা জানি যাদের এটা হচ্ছে 10 এর একটা করে ফেলো ভাইয়া, একই টাইপের অঙ্ক 10 এর একটা করে ফেলো। আমরা জানি কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সুতরাং তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শকটা আর এই হচ্ছে কেন্দ্রটা। তাহলে কেন্দ্রটা এনে স্পর্শকে বসায় হবে। তাহলে 4.1 প্লাস 3.2 প্লাস হচ্ছে কে ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান হচ্ছে 3। তাহলে 3 দুগুণে 6, 6 4 10। তাহলে কে প্লাস 10 ডিভাইডেড বাই 4 3 5, 5 কে আবার এদিকে গুণ করে দিলাম, প্লাস মাইনাস কত আসবে? 15। মডুলাসে উঠাই দিলাম একসাথে। তাহলে এখানে আসবে হচ্ছে কে ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 15 মাইনাস হচ্ছে 10। সুতরাং কে ইকুয়াল প্লাস নিলে আসবে হচ্ছে কত? 5 আর আসবে মাইনাস 25। তাহলে আমরা যদি এখন 2 নম্বরে মানগুলো বসাই, কে ইকুয়াল 5 হলে 2 নং হতে, কে ইকুয়াল 5 হলে 2 নং হতে 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর হচ্ছে কে ইকুয়াল হচ্ছে মাইনাস 25 হলে 2 নং হতে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল 0। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। দশের যে কোনো একটা করলেই হবে। 10 গুলা 9 গুলা একই। খালি ভাইয়া বলো তো, এটা বলছে লম্ব, কত স্পর্শকটাই রেখার উপর কি ভাইয়া? লম্ব। আর 10 বলছে স্পর্শক এই রেখার সমান্তরাল। জাস্ট চেঞ্জ ইট করো। কত লম্ব হওয়ার কারণে তুমি সব দুটো এক্সচেঞ্জ করছো, আর সমান্তরাল হলে সেমই থাকবে। কে এর মান বের। হ্যাঁ, একটু নিজেরা করো ভাই একটা অঙ্ক। ভাই এই কোশ্চেনগুলো লিখে দিচ্ছি। সহজ একটা অধ্যায় কঠিন বানায় ফেলো না। তাহলে আমরা যদি আসি 10 এর 2 এ বৃত্তের সমীকরণটা দিতে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল 0। ভাই একটু প্লিজ তোমরা শুরু করো ভাই। সরল রেখাটা ভাই এখানে লিখলাম। প্রদত্ত সরল রেখাটা দিতে হচ্ছে 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল 0। তো তোমরা একটু কাজ শুরু করো ভাই, প্লিজ একটু প্র্যাকটিস করো। স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, স্পর্শক এই রেখার সমান্তরাল। ঠিক আছে, ধরে আগাইতে থাকো। স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, আর শর্ত হচ্ছে স্পর্শকটা হচ্ছে এই রেখাটার সমান্তরালে আছে। ওখানে যে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, ওটার জন্য জায়গা আছে, তোমরা নিজেরা করো। দেখো সমান্তরাল বললে প্রথম অংশটা আনচেঞ্জ থাকে, তাই না ভাই? কেউ কেন্দ্র ব্যাসার্ধ আসছে ভাই, একটু বলো তো। ভাই কেন্দ্র হচ্ছে 4,5 আর ব্যাসার্ধ হচ্ছে 7 মনে হয়। কেন্দ্র 4,5 আর ব্যাসার্ধ 7। ব্যাসার্ধ 7। আচ্ছা আগে থেকে নিজেরা করো ভাইয়া, ভাই একটু শর্টকাটে করি, এটা নিজেরা করো।
করে যোগ বিয়োগ করে এর মান 131 আর মাইনাস 41 কে এর মান জি 131 আর মাইনাস 41 মাইনাস 51 মাইনাস 51 আচ্ছা জায়গা করতেছে একটু খেয়াল রাখুন মাইনাস 131 আর মাইনাস 51 এটা মাইনাস না না এটা প্লাস আচ্ছা ঠিক আছে বইয়ের পাশে অ্যান্সার মিলছে জি ভাই আমার মনে আছে দেখো সেম টু সেম তো 9 এর 2 10 এর 2 দুটার পাশে স্টার দিয়ে রাখো এই অঙ্কগুলো আমাদের বোর্ড এক্সামে আসছে 9 এর 2 10 এর 2 দুটার পাশে স্টার দিয়ে রাখো 9 এর 2 10 এর 2 দুটার পাশে স্টার দিয়ে রাখো তাহলে আজকে লাস্ট অঙ্ক ভাইয়া 12 নম্বর অঙ্কটাতে আসো আজকে আমাদের লাস্ট 12 নম্বর অঙ্কটাতে আসো 14 করা হবে না কোনটা 14 করা হবে না বারবার আবার 14 দিন হ্যাঁ না না 12 তাই আমি সব সময় সমতার অঙ্ক করে ফেলবো সমতা রক্ষা আর কত ভাই 12 এক নাম্বারই করি সবই একই টাইপ এই অঙ্কের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একই গুচ্ছে সব অঙ্ক এক করছে না এবারে নিলাম বলতে সব এক রকম না আজকে করতে শেষ হয়ে গেল যদি বই না পড়ে যদি আপনার খালি ম্যাথগুলো দেখতে যাবে না অবশ্যই হবে পাস করতে আসো এদিকে খেয়াল করি 12 এক লেখো দেওয়া আছে তার আগে একটা ছবি আঁকি হ্যাঁ লেখো প্রদত্ত বৃত্ত উপরে একটা ছবির জায়গায় রাখো আমরা একটু বুঝে অঙ্কটা করি প্রদত্ত বৃত্তটা দিছে x² + y² = 81 তাহলে এটাকে আদর্শ ফর্মে সাজালে x² + y² = 9²। 4.1 এ আমরা এই কোশ্চেনটাও পড়ছি একটা আদর্শ বৃত্ত যে বৃত্তটার কেন্দ্র 0 0 ব্যাসার্ধ কত 9 তো যদিও আমাদের এই বৃত্তের ব্যাসার্ধের দরকার হবে না শুধু কেন্দ্রটাই লাগবে তাহলে সুতরাং কেন্দ্র C 0,0 তাহলে আমরা এখানে দেখাই দিলাম কেন্দ্রটা C 0,0 এখন তারা বলছে এই বৃত্তে একটা জ্যা আছে তাহলে জ্যা এর নামটা দিলাম আমরা হচ্ছে AB আর জ্যা এর একটা মধ্যবিন্দু দিয়ে দিছে ভাইয়া তারা মধ্যবিন্দু দিছে -2,3 জ্যা এর মধ্যবিন্দু দিছে তারা এটার নাম দিলাম D -2,3 ভাই ক্লাস 8 এ একটা উপপাদ্য পড়ছিলাম কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব 8 বা 9 এ ভুলে গেছি কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্র জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ভাই আমরা C আর D যদি যোগ করে দিই এটা অবশ্যই একটা কি হবে লম্ব হবে তাহলে ভাইয়া এটা যদি লম্ব হয় এই অঙ্কটা আজকের ক্লাসের একদম শুরুর অঙ্কটা বলতে এই রেখার ঢাল বের করতে পারবো না লাল রেখাটা তাহলে লাল রেখার ঢাল যা হবে AB এর ঢাল হবে তার উল্টা এবং বিপরীত আর AB এর একটা বিন্দু আছে এখান থেকে আমরা সমীকরণটা নিয়ে আসতে পারবো তাহলে লেখো ভাইয়া লেখো CD রেখার ঢাল CD রেখার ঢাল ঢাল M1 সমান সমান হচ্ছে 0 - 3 0 + 2 মানে হচ্ছে -3/2 এখন এই লাইনটা কিন্তু প্রশ্নের কোথাও বলা নাই যেহেতু CD লম্ব AB এটা কিন্তু কোথাও বলা নাই তাহলে এটা হচ্ছে আমাদের 9 10 এর কনসেপ্ট থেকে আনা লাগছে যেহেতু কেন্দ্রের সাথে মধ্যবিন্দু যোগ করছি তাহলে এটা অবশ্যই কি হবে ভাইয়া লম্ব হবে ব্রেকে লেখা হিসেবে উপাদান তো না এটা লেখা যাবে না। এখন তুমি বড় হইছো কারণ এখনকার ক্লাসে অঙ্কই মিলে না আর সাইড নোটে যদি তোমার নাম্বার কাটে তাহলে তুমি পাসই করবে না বুঝছি তাহলে লেখা হচ্ছে সুতরাং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি অঙ্কটা বুঝে অ্যানসারটা মিলানো তাহলে লেখা সুতরাং AB রেখার ঢাল M2 সমান হচ্ছে -1/m1 -1/m1 মানে -3/2 তাহলে আসবে 2/3 তাহলে ভাই আমরা AB রেখার দিকে যদি খেয়াল করো AB রেখার উপর আমরা একটা বিন্দু জানি আবার AB রেখার তুমি ঢালটাও বের করে নিয়ে আসছো ভাইয়া AB রেখার ঢালটাও বের করে নিয়ে আসছো 2/3 তাহলে এখন
এবি জ্যায়ের সমীকরণটা চাইছে, এবি জ্যায়ের সমীকরণ, জ্যায়ের সমীকরণ y minus y1 m into x minus x1, 3 টাকে রিমুভ করো, 3y minus 9 2x plus 4, একটা आंसरটা মিলে যাবে, 2x minus 3y plus মিলছে, প্লাস 13 হ্যাঁ মিলছে ভাই। হয়েছে? জি ভাই। আচ্ছা তাহলে ভাই আজকে এই পর্যন্ত, জাস্ট দুইটা অঙ্ক একটু বাসায় করো ভাইয়া। উদাহরণের আজকে আমরা যেগুলা করাইছি উদাহরণের দুইটা অঙ্ক এগুলোর সাথে সিমিলার। তো উদাহরণ 1 উদাহরণ 4, ঠিক আছে, উদাহরণ 1 উদাহরণ 4, উদাহরণ 1 উদাহরণ 4, ঠিক আছে, এগুলা সিমিলার, এগুলা একটু করে নাও, ঠিক আছে ভাই।